চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে গিয়ে সম্ভবত মহাবিপাকেই পড়ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সরকারও মহাবিপাকে পড়ছে। সংস্কার নিয়ে যখন অনেক বেশি উৎসাহী এবং একটি স্পেসিফিক রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি যখন সংস্কার নিয়ে অনেক বেশি উৎসাহী, তখন সংস্কারের ভেতরে রাজনৈতিক দলগুলোর মতামত কি এই ব্যাপারগুলো এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রকাশ্যে যখন আসতে শুরু করেছে তখন সরকারের বড় কিছু সংস্কারের পয়েন্টে সরাসরি বিরোধিতা করেছে এই মুহূর্তে সবথেকে আলোচিত দল বিএনপি। বিএনপির এই বিরোধিতা প্রমাণ করে সরকারের এই সংস্কার করা সম্ভব হবে না। কোন তথ্যগুলো বাইরে চলে আসলো এবং সরকার বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে, সেটা সরকার কিভাবে সামাল দেবে। সংস্কারের অনেকগুলো পয়েন্টে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে, সেই পয়েন্টগুলো এবার প্রকাশ্যে এসে পড়েছে। বিএনপির এই বিরোধিতার কারণে সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং সরকার যে সংস্কারের স্বপ্ন দেখছে সেই সংস্কার আদতে হবে না। অনেকগুলো পয়েন্ট, যে পয়েন্টগুলো প্রকাশ্যে এসেছে এই পয়েন্টের বাইরেও সংবিধান সংস্কার বিষয়ে আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। সরকারের যে সংস্কারের প্রস্তাবনার বেশিরভাগই বিএনপি বিরোধিতা করেছে বলেও জানা গেছে। এর ফলে যেটা বাস্তবতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সরকার এবং জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার চাইছে নির্বাচনের আগে, সেই সংস্কার হয়ে উঠবে না কোনোভাবেই, কারণ বিএনপি তাতে সায় দেবে না। এদিকে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম। সিরাজগঞ্জে গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে সরকার নির্বাচনের পর যে সরকার আসবে তারা সংস্কার কার্যক্রম যে অব্যাহত রাখবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারছে না, বিএনপি ক্ষমতায় আসবে। প্রত্যাশিতভাবেই এই বাস্তবতা হয়তো তারা মেনে নিয়েছে, যদিও ক্ষমতার স্বপ্ন তারা দেখছে এখনো যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিএনপি আসলে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে না, এমনটা তার কথার আভাসে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কোন কোন সংস্কারের বিপক্ষে বিএনপি মতামত দিল, চলুন একটু যে 5টি পয়েন্ট বাইরে চলে এসেছে, প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে এবং নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। আওয়ামী লীগকে এক ধরনের নির্বাসিত রেখে বিএনপি এই মুহূর্তে, আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি এই মুহূর্তে সব থেকে বড় দল, আর সব থেকে বড় দলই যখন এর বিরোধিতা করছে তখন এই কার্যক্রম আদৌ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রথম ইস্যু, জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ, এটার বিরোধিতা করেছে বিএনপি। এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি। তাদের মতামত, কেউ টানা 3বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। তারা যোগ করেছে বিরতি দিয়ে, মানে মাঝখানে একবার বিরতি দিয়ে আবারও টানা 3বার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। টানা 3বারের কথা বলেছে সরকার বলছে জীবনে 2বারের কথা, আর বিএনপি বলছে টানা 3বার, মাঝখানে একটা গ্যাপ, তারপরে আবার টানা 3বার যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে। অর্থাৎ সরকারের এই সংস্কার কার্যকর হচ্ছে না, এটা নিশ্চিত করে বলা যায়। সরকার বলছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর নির্ধারণের সুপারিশ করতে, কিন্তু বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান যে সংবিধানের নিয়ম 5 বছর, সেই 5 বছরই থাকতে হবে। সরকার বলছে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে। এই সংস্কার প্রস্তাবের সঙ্গেও বিএনপি সম্পূর্ণ দ্বিমত করেছে, এটা হবে না, তারা জানিয়ে দিয়েছে। সরকার বলছে নিম্নকক্ষ, সরকার 2 কক্ষের কথা বলছে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের কথা বলছে, সেটাও বিএনপি না করে দিয়েছে। সরকার বলছে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে 2/3 সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে। অর্থাৎ সংসদে আপনার যদি 2/3 সমর্থন থাকে তবুও গণভোট করতে হবে, তবেই সংবিধান সংস্কার করা যাবে। কিন্তু বিএনপি স্পষ্ট বলছে 2/3 ভোট থাকলেই সংবিধান সংস্কার করা যাবে, যে নিয়ম এখন আছে সেটাই থাকতে হবে। অর্থাৎ গণভোটের বিপক্ষে বিএনপি।
হাস্যকরভাবে সরকার জাতীয় নাগরিক পার্টির সেই জনপ্রিয় ব্যাপারটা প্রস্তাব করেছে। জাতীয় নাগরিক পার্টি থেকে যে বলা হয়েছে যে একজন ভোট করবে তার বয়সের সীমা 21 বছর করতে হবে, আর ভোটার হওয়ার যোগ্যতা করতে হবে 16 বছর। সেই 21 বছরের যে বিধান সেটা সরকার প্রস্তাব করেছে। এটা একেবারেই হাস্যকর একটা ব্যাপার। সরকার প্রস্তাব করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স 21 বছর। বিএনপি সরাসরি বলে দিয়েছে 25 বছরই থাকতে হবে, 21 বছর করা যাবে না। এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি না করে দিয়েছে, বিএনপি একমত হয়নি। ভোটারের যে 18 বছরের ব্যাপার সেটিও বিএনপি দ্বিমত করবে যদি সেটা প্রস্তাব আকারে আসে। সেটা প্রস্তাব আকারে দেয়া হয়েছে কিনা এখনো সেই তথ্য বাইরে আসেনি। এই যখন অবস্থা সংস্কারের, তখন দর্শক আপনার কি মনে হয় যে এই সরকার আদৌ যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে? আমার মনে হয় যে পারবে না। কারণ এই সরকার এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের বলছি এই কারণেই যে তাদের সমর্থনপুষ্ট যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি, অনেকেই এই পার্টিকে কিংস পার্টি বলেন, তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণা, নানা রকমের কথাবার্তা বলে চলেছে, বিশেষ করে এই দলটি বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে বিএনপিকে তাদের পাশে পাওয়ার কোনো সম্ভাবনা অন্তত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত কি হবে সংস্কারের? চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে গিয়ে সম্ভবত মহা বিপাকেই পড়ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সরকারও মহা বিপাকে পড়ছে। গতকালকে মানে হচ্ছে যে এই রাতে যখন কথা বলছি তখন গতকালই বলা উচিত। গতকালকে বেশ কিছু তথ্য বাইরে এসেছে। সেই তথ্যগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চীন সফরের আগে ডক্টর ইউনূস ভারত সফর করতে চেয়েছিলেন, ভারত সাড়া দেয়নি। এরপরে চীন সফরে থাকা অবস্থাতেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সাক্ষাৎ চাওয়া হয়েছে, সেটা থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে। সেখানেও ভারত সাড়া দেয়নি। যে আলোচনাটা এর আগের একটি ভিডিওতে আমরা করছিলাম যে চীনের সঙ্গে ঘটা করে ঢাকঢোল পিটিয়ে সম্পর্কের উন্নতি করতে গিয়ে বোধহয় বড় ধরনের বিপাকেই পড়ছে ডক্টর ইউনূস সরকার, যার প্রকৃষ্ট উদাহরণ সামনে আসতে শুরু করেছে। ভারত একাধিকবার বাংলাদেশের ডাকে সাড়া দিল না। ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সরকারের ডাকে ভারত সাড়া দিল না একাধিকবার। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানিয়েছেন যে চীন সফরের আগে ডক্টর ইউনূস ভারত সফর করতে চেয়েছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক ঝালাই করার জন্য, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি। ভারত সাড়া দেয়নি বলে ভারত সফর হয়নি চীন সফরের আগে। এটা একটা বড় ব্যর্থতা। যখন চীন সফরকে কেন্দ্র করে নানা রকমের ঢাকঢোল পেটানো হচ্ছে, তখন চীন থেকে আমাদের অর্জন শূন্যের চাইতে একটু বেশি, সামান্য একটু অর্জন, সেই অর্জনটাকে ঢাকঢোল পিটিয়ে বড় করা হচ্ছে। এখন অনুবাদ সাহিত্যের উপরে, সংস্কৃতি, বিভিন্ন গবেষণা গ্রন্থ, এগুলোর উপরে যদি চীনের কাছ থেকে সহায়তা নেওয়া হয়, চীনের সংস্কৃতির থেকে যদি বাংলাদেশকে সহায়তা নিতে হয়, তাহলে চীনের কাছ থেকে সাহিত্য, সংস্কৃতি এইসব ক্ষেত্রে কি সহযোগিতা পাওয়া যাবে, কি এমন বাংলা সংস্কৃতির উন্নতি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, সেটাও একটা বড় প্রশ্ন। ঠিক সেই সময়ই যখন চীন সফরের আগে ভারত সফর করতে চাওয়া ডক্টর ইউনূস যখন ব্যর্থ হয়েছেন, তখন চীন সফরে থাকা অবস্থাতেই এবার থাইল্যান্ডে, চীন সফরের পরে যে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন, সেই বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েছেন। আবারও সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং ভারত থেকে আবারও না করে দেওয়া হয়েছে। ভারত থেকে বলা হয়েছে, ইউনূসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে ভারতের সঙ্গে বিমস্টেকের সাইডলাইনে
বৈঠকের কথা বলা হয়েছে। আশা করি সেই বৈঠকটা হবে, কিন্তু ভারত থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এরই মাঝে যে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী সাইড লাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন না, বৈঠক করবেন না। এর আগেও একবার তারা জানিয়েছিল যে সাইড লাইনে বৈঠক করবে না, হয়তো সৌজন্য সাক্ষাৎ হবে, হাই হ্যালো হবে, এর বেশি কিছু না। দ্বিতীয়বারের মতো আবারও ভারত বিমস্টেকের সাইড লাইনে বৈঠকের ব্যাপারটা অস্বীকার করলো এবং এক প্রকার রিফিউজ করে দিল। অর্থাৎ ডক্টর ইউনূসের নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎটা হচ্ছে না। এই যে চীন সফরের আগে এবং চীন সফরের পরে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চাওয়া এবং সাক্ষাৎ চেয়ে ব্যর্থ হওয়া, এটা কি একটা মেসেজ দেয় কিনা যে চীনের সঙ্গে আপনি যে দহরম মহরম সম্পর্কে যাচ্ছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ। সেখানে আমেরিকা এবং ভারত, আগের ভিডিওতেই আমরা বলেছি আমেরিকার সাথে সম্পর্ক চীনের খারাপ হওয়ার কারণে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। সরকারের উচিত ছিল এটাকে এত বেশি ঢাকঢোল না পেটানো। বিশেষ করে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি যেভাবে ঢাকঢোল পিটিয়েছেন, তিনি যেভাবে চীন সফরটাকে ডক্টর ইউনূসের সফলতা হিসেবে বলার চেষ্টা করেছেন, সেটা অতিরঞ্জিত এবং অতিরিক্ত করে ফেলেছেন বলেও সমালোচকরা বলছেন। এখন এই যে ভারতের সঙ্গে বৈঠকটা হচ্ছে না, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এতটুকু উন্নতি হচ্ছে না, এর দায় কে নেবে? এর দায় কি শফিকুল আলমের উপরে বর্তাবে, যিনি এত বেশি ঢাকঢোল পিটালেন? তিস্তা প্রকল্পে চীনকে ইনভলভ করা, সেই ব্যাপারটি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা হয়েছিল বাংলাদেশ সরকার থেকে, কিন্তু সেই ব্যাপারটিও সামনে যখন এসেছে তখন ভারত অনেক বেশি বেঁকে বসেছে। তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেল? আর তাতে কি বাংলাদেশের লাভ হলো কোনো? যখন আমরা দুদিন আগেও ভারত থেকে প্রায় 11,000 মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে সরকারকে। ভারত থেকে খাদ্য পণ্য আমদানিতে এখনও যখন আমরা নির্ভরশীল, তখন সরকারের এক উপদেষ্টা তো বলেই ফেলেছেন ভারত চিকিৎসা ভিসা দিচ্ছে না, চিকিৎসার জন্য বিকল্প হিসেবে আমরা চীনকে ভাবছি। এই চীনকে বিকল্প ভাবতে গিয়ে যদি আমরা আমেরিকা এবং ভারতের আরও বেশি রোষানলে পড়ে যাই, তাহলে সরকারের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে মনে করছেন সমালোচকরা, বিশ্লেষকরা। দর্শক, আপনার কি মনে হয় এর ফলে কি হতে পারে এই সরকারের সামনের দিনগুলোতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।